নমস্কার, গল্পকথকৃতি শর্ট স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকের গল্প আপনাদের খুব ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো শুরু করি আজকের গল্প। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নিম্নগামী। স্নেহের বাবা জীবন অমেয়। তুমি আমায় চিনিবা না। তোমার পিতা ঠাকুর অকালে স্বর্গগত হইয়াছেন জানিয়া মর্মাহত হইলাম। এতদিন তোমাদের কোনো সন্ধানাদি জানিতাম না। সংবাদপত্রে তোমার পিতা শ্রীমান ভক্তিপদর মৃত্যু সংবাদ দেখিয়া তোমাদের ঠিকানা জানিলাম। তোমাদের আদি নিবাস ফরিদপুর জেলার পূব মাইজপাড়া গ্রামে। এমনই আমি মনে করিতেছি, আশা করি ইহাতে কোনো ভুল নাই। ভক্তিপদ ও শক্তিপদকে আমি অতি বাল্যকাল হইতেই স্নেহ করি। যাহা হোক, এখন কাজের কথা বলি। পূব মাইজপাড়া গ্রামে আমার দশকর্মার ভাণ্ডার দোকান ছিল। নিশ্চয়ই তোমার বাবা কাকার নিকট সেই দোকানের কথা শুনিয়াছ। তোমাদের পরিবার আমার খাতক ছিল। হিসাবপত্র দেখিতেছি তাং 1356 23 আষাঢ় পর্যন্ত আমার দোকান হইতে 232 টাকার তৈজস ও একখানি লেপ বাবদ আরও 51 টাকা তোমরা ধারে লইয়াছ। আজও তাহা পরিশোধ করা হয় নাই। তুমি কৃতী হইয়াছ। আশা করি বংশের এই ঋণ তুমি জানিবা মাত্রই শোধ করিয়া দিবে। আমি এই শনিবার অর্থাৎ 4 শ্রাবণ সকাল 9টায় তোমার গৃহে যাইব। টাকার জোগাড় রাখিও। ইতি আং তোমার জ্যাঠা হরিনাথ পাইন। চিঠিখানা পড়ে দলা মোচা করে ফেলে দিতে গিয়েও অমিয় থেমে গেল। তার মনটা বিস্বাদ হয়ে গেছে। এই রকম সময় কারুর সঙ্গে কথা বলতে হয়, নইলে শুধু নিজের ভিতরে ভিতরে গজরে গেলে একটা বিষ বাষ্প মনকে আরও দুর্বল করে দেয়। সে জোরে জোরে ডাকল, বুলা বুলা। সাড়া পাওয়া গেল না। 2টি ঘরের ছোট ফ্ল্যাট, অর্থাৎ বুলা এখন বাথরুমে। সন্ধে থেকেই অন্ধকার। অফিস থেকে ফিরে খাবার টেবিলেই চুপ করে বসেছিল অমিয়। সামনে একটা কেরোসিন ল্যাম্প জ্বলছে। বুলা চা তৈরি করে দিয়ে একটু আগেও তো এখানেই বসে কথা বলছিল। গরম লাগলেই বুলা বাথরুমে গিয়ে শাওয়ার খুলে তার নিচে দাঁড়ায়, অথচ বেরিয়ে এলেই তো আবার ঘাম হবে। অমিয়র মনের মধ্যে রাগ জমছে। সে টেবিলের ওপর থেকে খবরের কাগজটা টেনে নিল। এটা বাংলা কত সাল? বাড়িতে একটি মোটে ইংরেজি কাগজ রাখা হয়, তাতে বাংলা তারিখ নেই। ক্যালেন্ডারও একটি মাত্র বিদেশি কোম্পানির। তখন অমিয় মনে মনে হিসেব করতে লাগল। বাংলা সালের সঙ্গে 593 যোগ করলে ইংরেজি বছর, তাহলে 1949। অমিয় দাঁতে দাঁত চেপে একটা অস্ফুট খারাপ কথা বলল। আধ ঘন্টা বাদে বুলা যখন বাথরুম থেকে বেরুলো, তখন অমিয় বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছে। সামনে রাস্তাঘাট মিশমিশে অন্ধকার, দেখবার কিছু নেই। বুলা পাশে এসে দাঁড়িয়ে বলল, আজ যদি রান্না না করি বাইরে কোথাও গিয়ে খেয়ে নিলে হয় না, সস্তা কোনো জায়গায়? মাসের আজ মাত্র 3 তারিখ। এখন 2-1 দিন এরকম বিলাসিতা করাই যায়। অমিয় বলল, চলো। কটার সময় যাবে? 8:30? এখন তুমি মিনিট 10 সময় দিতে পারবে? তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। বলে একটু আড়ষ্ট হয়ে বলল, কি ব্যাপার? হঠাৎ গলার আওয়াজ এমন গম্ভীর হয়ে গেল যে? শোনো, একটা ব্যাপারে আমার মেজাজটা খিঁচড়ে গেছে। তোমার সঙ্গে আলোচনা করলে আমার মনটা একটু হালকা হতে পারে, কিন্তু সেটা এক হিসেবে স্বার্থপরতাও হবে। আমার খারাপ লাগাটা তোমার মনের মধ্যেও ছড়িয়ে যাবে। কি হয়েছে বলো না? এই নাও, এই চিঠিটা পড়ো। বুলাকে খাবারের টেবিলের আলোর কাছে গিয়ে পড়তে হলো। ফিরে এসে বলল,
এই আবার কি? এ কি অদ্ভুত চিঠি! মনে হচ্ছে এই শনিবার এক দ্বিতীয় শাইলক আসছে আমাদের বাড়িতে। তোমার কাছে টাকা চাইছে? আমি তো কি ব্যাপার কিছুই বুঝতে পারলাম না। তোমার জ্যাঠামশাই হন? আমার কোনো জ্যাঠামশাই নেই। এই লোকটা কীরকম পাজি ভেবে দেখো, বাবা মারা যাওয়ার খবর কাগজে দেখে লোকটা আমাকে লিখেছে। আসল উদ্দেশ্য টাকা চাওয়া। কিসের টাকা? তৈজস, লেপ এইসব তোমার বাবা কিনেছিলেন ওই ভদ্রলোকের কাছ থেকে? আমি কি করে জানব? কবেকার কথা বলছে জানো? 1949। তখন তো আমি জন্মাইনি। আমার জন্মের আগে বাবা কারুর কাছ থেকে কিছু ধার করেছিলেন কি করেননি, সেই টাকা ওই লোকটা আমার কাছে চাইছে। হাইট অফ অডাসিটি। তা এতদিন চাইনি কেন? এতদিন চাইনি মানে বাবা ওর কাছে ধার করেননি? এসব মিথ্যে কথা। কাকা আগেই মারা গেছেন, বাবাও তো চলে গেলেন। তাই ও এখন আমার সেন্টিমেন্টে সুরসুরি দিয়ে টাকাটা বাগিয়ে নিতে চাইছে। বউরা বেঁচে থাকলে এই জোচ্চুরিটা তো ধরে ফেলতেন। তাই বলি এইরকমভাবে টাকা চাইবে? বাবা, আমি তো আগে কখনো শুনিনি। লোকটা এত নীচ। মানুষের এই নীচতা আমি সহ্য করতে পারি না। যারা অন্যকে ঠকিয়ে নিজের সুখ চায় তারা নরকের কীট। আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও। তুমি রেগে যাচ্ছ। রাখবো না? ও আমাকে কি বোকা ভেবেছে? আচ্ছা, তো তোমার মাকে একবার জিজ্ঞেস করলে হয় না ব্যাপারটা? খবরের কাগজটা দেখে এই লোকটা মনে মনেই মতলব ভেঁজেছে। কিন্তু আমার ঠিকানাটা পেল কি করে? কাগজের রিপোর্টই তো ছিল। কাগজের রিপোর্টে আমাদের বাড়ির ঠিকানা ছিল না তো? ছিল না। অমিয়র বাবা বিখ্যাত লোক ছিলেন না, তবু তার মৃত্যু সংবাদ ও ছবি ছাপা হয়েছিল প্রায় সব খবরের কাগজের প্রথম পাতায়। স্কুল মাস্টারি থেকে রিটায়ার করেছিলেন ৬৭ বছর বয়সে। তার স্বভাব ছিল রাস্তায় টো টো করে ঘুরে বেড়ানো। কেন যে তিনি ভোরবেলা রাজভবনের সামনে গিয়েছিলেন তা কেউ জানে না। ওই সময় রাস্তা ফাঁকা থাকে, তবু তিনি গাড়ি চাপা পড়লেন। কলকাতায় প্রত্যেক দিনই ২-৩ জন গাড়ি চাপা পড়ে মরে। খবরের কাগজে তারা ১ লাইন ২ লাইন স্থান পায়, কিন্তু ভক্তিপদবাবু চাপা পড়েছিলেন স্বয়ং রাজ্যপালের গাড়ির নিচে। সে গাড়িতে তখন রাজ্যপাল ছিলেন না সেই সম্পর্কে মতভেদ আছে, কিন্তু মুমূর্ষ ভক্তিপদবাবুকে রাজভবনের মধ্যে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেই জন্যই রিপোর্টারদের এত হুড়োহুড়ি। কয়েকজন রিপোর্টারও এসেছিল অমিয়র কাছে তার রিয়াকশন জানতে। ভক্তিপদ মৃত্যুর আগে বড় ছেলের নাম উচ্চারণ করেছিলেন, কিন্তু এই বাড়িতে তিনি থাকতেন না। অমিয়র ছোট ভাই থাকে বেহালায়, মা বাবা সেখানেই থাকতেন। বুলার সঙ্গে বিয়েটা মা ঠিক মেনে নিতে পারেননি। বাবা নিজেই অমিয়কে বলেছিলেন, বেহালার বাড়িতে জায়গা এত কম, এখানে তুই নতুন বউকে নিয়ে থাকবি কি করে? একটা ফ্ল্যাট দেখে নে, যাওয়া আসা তো থাকবেই। মৃত্যুর আগে ৬ মাস বাবার সঙ্গে দেখা হয়নি অমিয়র। শ্রাদ্ধের পর ২১ দিন কেটে গেছে। আজ সেজন্য একটু অনুতপ্ত বোধ করল অমিয়। বুলা বলল, শনিবার লোকটা আসবে, তুমি কি বলবে? অমিয় রুক্ষ গলায় বলল, দরজা থেকে ভাগিয়ে দেব, কিংবা আমি দেখা করব না। তুমি মুখের ওপর দরজা বন্ধ করে দিও। এইরকম লোভী লোকদের দেখলেই আমার মাথা গরম হয়ে যায়। হয়তো একটা থাপ্পড়ই মেরে বসব। একটু বাদে বাইরে বেরোবার জন্য যখন বুলা তৈরি হচ্ছে, অমিয় আবার উত্তেজিতভাবে বলল, আর একটা কথা মনে পড়েছে। আমার বাবা আমাদের দেশের বাড়িতে লাস্ট গিয়েছিলেন 1948-এ। তাহলে 49-এ কি করে বাবা ধার করে লেপ কিনবেন? লোকটা তাহলে কীরকম জোচ্চোর বুঝে দেখো। বুলা স্থিরভাবে তাকিয়ে রইল অমিয়র দিকে। তারপর বলল, শোনো না, তুমি বরং একটা চিঠি লিখে লোকটাকে আসতেই বারণ করে দাও। তোমার যা মেজাজ দেখছি, কি না কি করে বসবে। শোনো, আমার বাবার জন্য আমি ২-৩০০ টাকা নিশ্চয়ই খরচ করতে পারি, কিন্তু কেউ একজন ঠকিয়ে নেবে
ঠিক আছে, চিঠিটা লেখো না। অন্ধকারের মধ্যে কি করে চিঠি লিখব? সন্ধ্যের পর কি বাড়িতে ফিরে কোনো কাজ করার উপায় আছে? আচ্ছা, আমাকে কেন এমন করে ধমকাচ্ছ? এই অন্ধকারের জন্য কি আমি দায়ী? রাত্রির বেলা বাইরে থেকে ওরা যখন ফিরল তখন রাত 11:15। বিদ্যুৎও তখনই এসেছে। জুতো টুতো না খুলেই চিঠি লিখতে বসে গেল অমিয়। সবিনয় নিবেদন, আমার বাবার কোনো বড় ভাই ছিল না। অচেনা কোনো লোক আমার কাছে নিজেকে যদি জ্যাঠা বলে জাহির করে তাও আমি মোটেই পছন্দ করি না। পূর্ববঙ্গের একটি গ্রামে আমাদের একটি পৈতৃক বাড়ি ছিল বটে, কিন্তু সেই বাড়ি বা সেই গ্রাম আমি চোখে দেখিনি। সেই গ্রাম সম্পর্কে আমার কোনো দুর্বলতা থাকার কারণ নেই। আমার বাবা শেষবার দেশে গিয়েছিলেন 1948 সালে। তার পরের বছরেও তিনি আপনাদের দোকান থেকে কিভাবে ধারে জিনিসপত্র কিনলেন তা আমার বুদ্ধির অতীত। আমার জন্মের আগেকার সময়ের ধার শোধ করতে আপনি আমায় কেন বলছেন তাও বুঝতে পারলুম না। আমার বাড়িতে আপনার আসবার কোনো প্রয়োজন নেই। নমস্কারান্তে, অমিয় মজুমদার। শেষ করবার পর চিঠিটা দুবার পড়ল অমিয়। যথেষ্ট কড়া হলো না, কিন্তু মুখের কথায় যত রাগ আসে লিখতে গেলে তা তো একটু অন্যরকম হয়েই যায়। দুটো ভাষা যে আলাদা। আলো নিভিয়ে শুয়ে পড়ার পর বুলা বলল, শোনো না, এবারে কয়েকদিন তোমার মাকে নিয়ে এসে এখানে রাখো। বেহালার বাড়িতে সব সময় ওই স্মৃতির মধ্যে। মাকে তো অনেকবার বলেছি, মাই তো আসতে চায় না। বেহালার বাড়িতে কতগুলো গাছ পুঁতেছে তো, যদি অন্য কেউ জল না দেয়। মা এখন মানুষের চেয়ে গাছপালাদের বেশি পছন্দ করে। কদিন না হয় আমি বাপের বাড়ি গিয়ে থাকতে পারি, তুমি তোমার মাকে নিয়ে এসো। মানে? আমি না থাকলে উনি যদি আসতে চান? তুমি তো বেহালায় যাওয়ার সময়ই পাও না। উনি এখানে এসে থাকলে তবু তোমার সঙ্গে কথা টথা বলতে পারবেন। সেটা তো এই সময় খুব দরকার, বলো? তুমি থাকলে আসবেন না, তুমি না থাকলে আসবেন, এর মানে কি? আমি না থাকলে তোমার দেখাশোনার জন্য তো উনি আসতে পারেন। আমার মা তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করেছেন? না না, খারাপ ব্যবহার কখনো করেননি। বরং দু এক সময় এত বেশি ভালো ব্যবহার করেন যে আমারই লজ্জা লাগে। তাহলে তুমি কি বলতে চাও? আমি বলতে চাই, উনি আমাকে পছন্দ করেননি, এখনও করেন না। সে তো হতেই পারে। সবার সবাইকে ভালো লাগবে তার তো কোনো মানে নেই, বলো? আমি তোমার মাকে খুব একটা পছন্দ করি না, কিন্তু কোনোদিন আমি কি খারাপ ব্যবহার করেছি? আমি হঠাৎ চুপ করে গেল। তার মনে পড়ল বাবার মুখ। বাবা বুদ্ধিমান ছিলেন। মা আর বুলার মাঝখানের এই ফাটলটা বাবা বুঝতেন, কিন্তু তিনি নিরপেক্ষ থাকতেন। এখন প্রায়ই ছেলেবেলার কথা তার মনে পড়ছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, এর মধ্যে একদিনও অমিয় বাবাকে স্বপ্নে দেখেনি। কয়েকদিন পরেই চিঠিটার উত্তর এলো। স্নেহের বাবা জীবন অমিয়, এই শনিবার আমি তোমার বাটিতে যাইতে পারি নাই, তাহার কারণ পূর্বরাত্রে অর্থাৎ শুক্রবারে আমার জ্বর আসিল। টেম্পারেচার তেমন বেশি নহে, 100-এর মধ্যেই, কিন্তু সর্বাঙ্গে বেদনা। তবু যাইতে পারিতাম, কিন্তু বড় ঝড় বৃষ্টি হইল। সোদপুরের এই বাটি হইতে সাইকেল রিক্সা যোগে স্টেশনে যাইতে হয়। রাস্তা ভালো নহে, ঝড় বৃষ্টিতে খুবই অসুবিধা। ট্রেনেরও কি যেন গোলযোগ ছিল, এইসব কারণে যাওয়া হইল না। তোমার পত্র পাইয়াছি। তুমি আমার পত্রের মর্ম ভুল বুঝিয়াছ। পিতৃঋণ কখনো রাখিতে নাই। পিতার যাবতীয় ঋণ যে পুত্র শোধ করিয়া দিয়া যায়, সেই পুত্র মহাপুণ্যবান হয়। আমার দোকান হইলে তোমার বাবা কাকারা ধারে যাহা খরিদ করিয়াছিলেন তা তোমারই বংশের ঋণ। সংবাদপত্রে দেখিলাম তুমি চাকুরি ভালোই করিতেছ, সুতরাং পিতার এই সামান্য ঋণের বোঝা তুমি সানন্দে মস্তিষ্কে পাতিয়া নিবে, তাহাই তোমাকে স্মরণ করাইয়া দিয়াছি। লক্ষ্য করিয়াছ নিশ্চয়, 30 বৎসরের অধিক সময় পার হইলেও আমি সেই অর্থের কোনো সুদ চাহি নাই।
চক্রবৃদ্ধি হারে ধরিলে কত টাকা হইতে পারিত তাহা তুমি ভালোই বুঝিবে, কিন্তু সেইরূপ আমি চাহিতে পারি না। তোমরা আমার স্নেহের ধন। যাহা হোক, আমি আগামী রবিবার ইংরাজির 14 তারিখে অবশ্যই তোমার বাসায় যাইব। তুমি টাকার জোগাড় রাখিও। 232 ও 51 একুনে 283 দিলেই তুমি দায়মুক্ত হইবে। তোমার পিতা আমাকে দাদা বলিয়া ডাকিত, সেই সূত্রেই আমি তোমার জ্যাঠা। বৌমা ও নাতি নাতনিদের আমার স্নেহাশীর্বাদ দিও। ইতি হরিনাথ পাইন। আজও অফিস থেকে ফিরে অন্ধকারের মধ্যে লণ্ঠনের আলোয় অমিয় পড়ল চিঠিটা। সঙ্গে সঙ্গেই তিরিক্ষি হয়ে গেল তার মেজাজ। বুলা চিঠিটা আগেই পড়েছে। আজ কোনো কারণে তার মনটা বেশ ফুরফুরে আছে। অফিস থেকে ফিরেই একটা রান্নার জোগাড় যন্ত্র করছে সে। অমিয় বলল, দেখেছ বুড়ো কীরকম মহা ঘুঘু, কীরকম কায়দায় চিঠি লিখেছে দেখেছ? সোয়াইন একটা। শনিবার আসতে পারেনি বলে লম্বা একটা ফিরিস্তি দিয়েছে। কত বড় শয়তান! যারা এরকম ধর্মের দোহাই দেয় তারা নিজেরা যে কত পাপ করে। যাই বলো, ভদ্রলোকের হাতের লেখাটি কিন্তু সুন্দর। আগেকার দিনের মতন টানা টানা বেশ গুছিয়ে লিখতে পারেন। একটা কথা ঠিকই লিখেছে, গ্রাম সম্পর্কে সবাই সবাইকে কাকা জ্যাঠাই বলে। তোমার বাবা ওকে দাদা বলে ডাকতেন, সেই সূত্রে উনি তো তোমার জ্যাঠা হতেই পারেন। তুমি কি করে জানলে? তুমি তো কখনো গ্রামে থাকোনি। এইটা সবাই জানে। বেটা মুদি আবার আমাকে চক্রবৃদ্ধি হারে সুদের ভয় দেখিয়েছে। আমি স্পষ্ট বুঝতে পারছি পুরো ব্যাপারটাই ভাঁওতা। কোনো রকমে বেটা আমাদের গ্রামের নাম আর বাবার কাকার নাম জেনেছে। আচ্ছা, তোমার মাকে একবার জিজ্ঞেস করো না, উনি তো নিশ্চয়ই বলতে পারবেন। হ্যাঁ, মায়ের সঙ্গে একবার দেখা করতে হবে। আজ অফিসে খোকন এসেছিল, ওকে ভুলতেই ভুলে গেলুম। খোকন এসেছিল? কি বলল? এমনি বিশেষ কিছু না। মা এখন কান্নাকাটি কম করছে, অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। খোকনকে বলনি মাকে কিছুদিনের জন্য এই বাড়িতে পাঠিয়ে দিতে? না, বলিনি। অমিয় উঠে চলে গেল জামাকাপড় ছাড়তে। রান্নাঘরের গ্যাস স্টোভের সামনে গিয়ে দাঁড়ালো বুলা। তার মুখে মৃদু হাসি। স্বামী স্ত্রী দুজনের সংসার, দুজনেই চাকরি করে। বাসন মাজা কাপড় কাচার একজন ঠিকে লোক আছে, শুধু সর্বক্ষণের লোক পাওয়া যায়নি। অফিস থেকে ফিরে এক একদিন বুলার রান্না করতে ইচ্ছেই করে না, আবার এক একদিন বেশ রান্না নিয়ে মেতে থাকে। অমিয় তাকে পেঁয়াজ কুচিয়ে আলু কেটে সাহায্য করে। অমিয় আবার রান্নাঘরে এসে বলল, আর একখানা কড়া চিঠি লিখে দিই, কি বলো? রবিবার যদি সত্যিই লোকটা আসে, আমি তো মেজাজই সামলাতে পারবো না। আসুক না, লোকটাকে না এবার আমার খুব দেখতে ইচ্ছে করছে। উটিল, নিচ টাইপ, এইসব লোকেদের কাছাকাছি দাঁড়ালেই আমার গা ঘিন ঘিন করে। আমার কিন্তু বুদ্ধিমান বদমাশদের দেখতে বেশ ভালো লাগে। আসুক না লোকটা, সেদিন আমাদের দরজার কাছটায় সাবান জল ছড়িয়ে রাখব, যাতে সেইও আছাড় খেয়ে পড়ে। তুমি হাসছ? আমি কিন্তু ব্যাপারটাকে একেবারে সহ্য করতে পারছি না। বুলা আরও জোরে জোরে হেসে বলল, নাতি নাতনিদের আশীর্বাদ। বিয়ের আগেই ওরা ঠিক করেছিল প্রথম 3 বছরে ওরা কোনো বাচ্চা কাচ্চা নেবে না। তারপর একটু গুছিয়ে নিলে সেই সম্পর্কে ভাবা যাবে। 2 মাস আগে ওদের 3য় বিবাহ বার্ষিকী উদযাপিত হয়ে গেছে। অমিয় বুলার পিঠে হাত রাখল। বুলা মুখ ফিরিয়ে বলল, শোনো না, আজ তোমাকে একটা ভালো খবর দেব। বুকটা কেঁপে উঠল অমিয়র। অনেক উপন্যাসে এই রকম সিচুয়েশন, আবার অনেক সিনেমাতেও এই রকম সংলাপ সে দেখেছে। এই রকম সংলাপের একটাই অর্থ হতে পারে। অমিয় কাঁপা কাঁপা গলায় বলল, কি হয়েছে বলো তো? আমি যেটা ভাবছি সেটাই কি? কী যে বলো না। তবে বললে যে ভালো খবর দেব। আজ একটা ইনভার্টারের অর্ডার দিয়েছি। ব্যাটারি সমেত সব শুদ্ধ পড়বে 2400 টাকা। বেশ সস্তা নয়? তাও ইনস্টলমেন্টে দেওয়া যাবে। আমাদের অফিসের এক কলিগ এজেন্সি নিয়েছি, অনেক কমিশন পাওয়া গেল। 2 দিনের মধ্যেই এসে যাবে। কোথায় যেন বিরাট শব্দে একটা বজ্রপাত হলো। কেউ যেন সজোরে এক থাপ্পড় কষিয়েছে অমিয়র মুখে।
বুলাকে ছেড়ে দিয়ে সে নিষ্প্রাণ বিবর্ণ গলায় বলল, তুমি অর্ডার দিয়েছ? ও হ্যাঁ, দেখেছো তো অবস্থা। প্রত্যেক দিন 10-12 ঘন্টা লোডশেডিং। সারা দিন খাটাখাটনির পর বাড়িতে এসে এই অন্ধকার, পাখা নেই, কোনো কাজ করা যায় না। তোমার মেজাজ খারাপ হয়ে থাকে। তাই দেখলুম যখন একটা কনসেশন পাওয়া যাচ্ছে। দেখো তো, চায়ের জল মনে ফুটে গেছে। এতে জানো তো 3টে আলো পাখা চলবে। বুঝলে, আমাদের তো আর তার বেশির দরকার নেই। পাখা ছাড়া আমি একদম ঘুমোতে পারি না। কদিন ধরে এমন গুমোট চলছে। কালকে জানো তো, ভোর 4টে কারেন্ট চলে গেল। অমনি আমার ঘুম ভেঙে গেল। তুমি তো কিছুই টের পাও না। তাই বুঝি? তুমি অফিস থেকে ফিরে লেখাপড়ার কাজ করতে পারবে। হঠাৎ থেমে গিয়ে বুলা তার স্বামীর দিকে তীক্ষ্ণভাবে চেয়ে রইল। আমিও তখন রান্নাঘর ছেড়ে যেতে উদ্যত। বুলা বলল, শোনো না, কি ব্যাপার বলো তো? তুমি হঠাৎ এরকম ঠান্ডা হয়ে গেলে? খবরটা শুনে তুমি খুশি হওনি মনে হচ্ছে। বউয়ের টাকায় ইনভার্টার কেনা হচ্ছে, তোমার মনে লেগেছে নাকি? আরে না না, আমার টাকা আর তোমার টাকা কি আলাদা বলো? কি ছেলে মানুষই কথা বলছো? ওরকম বোকা বোকা চিন্তা আমার মাথায় কখনো আসে না। সত্যিই বেশ সস্তায় পেয়েছ। আমার ধারণা ছিল 3000 টাকার কমে হয়ই না। সেই জন্যই তো আমি কিনতে ভয় পাচ্ছিলাম। আর তাছাড়া শ্রাদ্ধের জন্য বেশ কিছু টাকা খরচ হয়ে গেল। এটা তো ইনস্টলমেন্টে পাচ্ছি। এইটুকু বিলাসিতা তো আমরা করতেই পারি। মোটেই বিলাসিতা নয়, সন্ধে হলেই অন্ধকার। এইভাবে আধুনিককালে সভ্য মানুষ বাঁচতে পারে? কথা বলতে বলতেই ঘর থেকে বেরিয়ে গেল আমিও। তারপর খাটে গিয়ে চিত হয়ে শুয়ে রইল। তার মনের মধ্যে একটা প্রবল যাতনা হচ্ছে। এখন বুলার সঙ্গে গল্প করলেও এই কষ্টটা দূর করা যাবে না। অথচ একলা শুয়ে থাকলে কষ্টটা বাড়বে। ট্রানজিস্টর নিয়ে সে কাঁটা ঘোরাতে লাগল। একসময় ইচ্ছে হলো আছাড় মেরে এই রেডিওটাকে ভেঙে ফেলতে। সেই ইচ্ছে দমন করে সে নিজেই শীষ দিয়ে একটা গান বাজাতে লাগল। স্বামী স্ত্রীর সম্পর্কের একটা সূক্ষ্ম বোঝাপড়া থাকে। আবার এমন কিছু কথাও থাকে যা এত কাছের দুজন মানুষও পরস্পরকে বলতে পারে না। পরদিন সকালবেলা বাথরুম থেকে বেরিয়েই বুলা বলল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। কাল ইনভার্টারের কথা শুনে তুমি কীরকম যেন অন্যমনস্ক হয়ে গেলে। কি হয়েছে বলো তো? ব্যাপারটা কি তোমার পছন্দ হয়নি? তুমি বললে এখনও অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারি। আরে না না, পছন্দ হবে না কেন? একটা ইনভার্টারের তো আমাদের সত্যি এখন দরকার। এত সস্তায় যখন পাওয়া যাচ্ছে। বাজে কথা বলো না। তোমার কি হয়েছে সত্যি করে বলো তো? একটুক্ষণ চুপ করে থেকে অমিয় বলল, একটা কথা হঠাৎ মনে পড়ে গেল, তাই একটু খারাপ লাগছিল। কি কথা? আমাকে বলা যায় না? হ্যাঁ হ্যাঁ, বলা যাবে না কেন? তবে কেন কালকে বললে না তখনই? না, তখন তুমি বেশ ভালো মুডে ছিলে। এখন জানতে পারি? ব্যাপারটা হয়েছে কি, বছরখানেক আগে খোকনের ছেলের মুখে ভাতে বিহালার বাড়িতে গিয়েছিলাম, মনে আছে? আমার অফিসে অডিট ছিল বলে আমি সকালবেলা ঘুরে এসেছিলাম, আর তুমি দুপুরে খেতে গিয়েছিলে, তাই তো? হ্যাঁ, তাই হবে। সেদিনও অসহ্য গরম ছিল। আমাদের বেহালার বাড়িটা জানোই তো, একতলা, 3 দিক চাপা, একদম হাওয়া ঢুকতে চায় না। যেদিন গুমোট থাকে সেদিন আর ঘরের মধ্যে বসে থাকা যায় না। বাবার একটু হাঁপানির টান ছিল। সেই গরমে একেবারে দম বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। সেদিন একটা ইনভার্টার কেনার কথা উঠেছিল, তাহলে বাবা মা রাত্রিরে অন্তত একটু ঘুমোতে পারতেন। তা তুমি কিনে দাওনি কেন? খোকন বলেছিল ইনভার্টার মেশিনটা জোগাড় করবে আর আমি ব্যাটারিটা পাঠিয়ে দেব। তারপর খোকনও আর আমাকে মনে করিয়ে দেয়নি। এই কথা তো তুমি আমাকে কখনো বলনি, তাহলে আমি মনে করিয়ে দিতাম। বলিনি তাই না? ভুলেই গিয়েছিলাম। সেদিন মা বলছিলেন তোর বাবা গরমের চোটে মাঝরাত্রে উঠে বসে থাকে, আর ভোর হতে না হতেই উঠে বাইরে যায়। হাঁপানি রোগীর গরমে বড় কষ্ট। আমার কি মনে হয় জানো বুলা, ওই যে সেদিন বাবা অত ভোরবেলা হাঁটতে বেরিয়েছিলেন, তাও বোধহয় ওই গরমের জন্যই। শুধু ব্যাটারি কেন, পুরো
পুরো ইনভার্টারটাই তো তোমার কিনে দেওয়া উচিত ছিল। আমরা ধার করেও কিনে দিতে পারতুম। হ্যাঁ, উচিত তো অনেক কিছুই ছিল, আবার অনেক কিছুই করা হয়ে ওঠে না। এসব ভুলের জন্য আমাদের আত্মগ্লানি হয়, কিন্তু স্ত্রীর কাছ থেকে কোনটা উচিত নয় তা শুনতে ভালো লাগে না। এই ব্যাপারটা যদি তুমি সেই 1 বছর আগেই আমাকে বলতে, তাহলে একটা কিছু ব্যবস্থা এতদিনে হয়ে যেত নিশ্চয়ই। তা ঠিক, তুমি আমার চেয়ে অনেক বেশি এফিশিয়েন্ট। তাহলে কি আমাদেরটা এখন কেনা উচিত নয়? না না না, এইসব ন্যাকামির কোনো মানে হয় না। যা হওয়ার তা তো হয়েই গেছে। মানুষ তো বর্তমান নিয়েই বাঁচে, তাই না? তোমার মাকে কিছুদিন এখানে এনে রাখো। আমি তো বলছি, এই গরমে উনি তবু একটু আরাম করতে পারবেন। হঠাৎই বুলার ওপর চটে গেল আমিও। বুলা কেন যে এই কথাটা বারবার বলে। রবিবার সকালে চা খাওয়ার পর বুলা বলল, আজ কিন্তু সেই ঘোরেল বুড়োটি আসবে। তোমার মায়ের কাছে গিয়ে একদিন জিজ্ঞেস করে এলে না তো? আমিও চমকে উঠল। এই কদিন নানান কাজে সে ওই চিঠির প্রসঙ্গ ভুলেই গিয়েছিল। মায়ের সঙ্গেও দেখা করা হয়ে ওঠেনি। বেহালায় যাতায়াত করাও কম ঝামেলা তো নয়। অমিয় বলল, আমি এক্ষুনি কেটে পড়ছি বাড়ি থেকে, তুমি একটু ম্যানেজ করো। আমি কি কথা বলবো? আমি তোমাদের গ্রামের কথা কিছুই জানি না। আমিই বা কি জানি, কোনোদিন দেখিনি, শুধুই গল্প শুনেছি। তবে আই এম শিওর ওই লোকটা মিথ্যাবাদী। বাবা তো কোনোদিন আমায় কোনো পুরনো ধারের কথা কিছু বলেননি। এরকম একটা স্বার্থপর লোককে দেখলে আমি যদি বেশি মেজাজ খারাপ করে ফেলি, সেটা কি ভালো হবে? কিন্তু আমি ওকে কি করে ট্যাকেল করবো বলো তো? তুমি বলে দিও সামনে রবিবার আসতে। এর মধ্যেই আমি সব খবর নিয়ে নিচ্ছি। কিন্তু অমিয় বেরুবার আগেই দরজায় বেল বাজল। বুলা দরজা খুলল এবং সে কিছু বোঝবার আগেই এক বৃদ্ধ, এই যে বৌমা নাও বলেই তার হাতে তুলে দিলেন একটা মিষ্টির হাঁড়ি। ফর্সা ছোটোখাটো চেহারার বৃদ্ধ, বয়স অন্তত 80 তো হবেই। পরিষ্কার সাদা পাঞ্জাবি ও ধুতি পরা, হাতে একটা রূপো বাঁধানো লাঠি। দেখলেই গ্রাম্য মুদি বলে মনে হওয়ার কোনো উপায় নেই। সঙ্গে একটা 13-14 বছরের কিশোরী মেয়ে, তার হাতে একটা পাকা কাঁঠাল। ভিতরে ঢুকেই বৃদ্ধ বললেন, এইটি আমার নাতনি, সঙ্গে আনলাম। আজকাল তো একা একা চলাফেরা করতে পারি না। ওরে পুষ্প, কাঁঠালটা নামাইয়া রাখ, প্রণাম কর। কই বাবা জীবন কই? আমিও শোয়ার ঘরে পালাবার উদ্যোগ করছিল, কিন্তু তার আগেই বৃদ্ধ ঘরে ঢুকে পড়ায় সে ন যজ ন তস্থ অবস্থায় কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। লাঠি ঠুকতে ঠুকতে সেদিকেই এগিয়ে এসে বৃদ্ধ বললেন, আমার দ্বিতীয় চিঠিখান পাইছিলা নিশ্চয়ই, দেখো ঠিক আইলাম। বুলা ভুরু কুঁচকে বলল, এইসব এনেছেন কেন? বৃদ্ধ একগাল হেসে বললেন, গ্রামের মানুষের বাড়িতে আইলাম, মিষ্টি হাতে ছাড়া কি আসা যায়? আর কাঁঠালটা আমাগো বাড়িতে হইছে, সোদপুরের বাড়ি করছি। 13 কাঠা জমি, 2খান আম গাছ, 2খান কাঁঠাল গাছ, 1খান জম্ভুরা গাছও আছে। তোমাগো দেশের বাড়িতে খুব ভালো বাগান ছিল। কিশোরী মেয়েটি এসে অমিয়কে প্রণাম করল। বৃদ্ধটি 2 পা জোড়া করে অমিয়র দিকে এমনভাবে তাকিয়ে রইলেন যেন তিনিও প্রণাম প্রত্যাশী। কিন্তু বুলা কিংবা অমিয় ওইসবের ধার ধারে না। বুলা মেয়েটিকে জিজ্ঞেস করল, তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? বৃদ্ধ এগিয়ে এসে অমিয়র কাঁধে হাত দিয়ে গাঢ় গলায় বললেন, তোমার বাবার মৃত্যু সংবাদ দেখা দুঃখ পাইছি ঠিকই, আবার আনন্দও হয়েছে। মরতে তো হইবে সকলেরই, তবু এমন মৃত্যু কয়জনের হয়? কোথা থেকে যাত্রা আর কোথায় শেষ? পূর্ব বাংলার গ্রামের মাটির উঠোনে জন্ম, আর মৃত্যু হইল কলকাতার লাট সাহেবের বাড়িতে, কাগজে কাগজে ছবি বেরোইল। এই ধরনের কথায় নাক কুঁচকে যায় অমিয়র। লাট সাহেব, এরা কোন যুগে আছে? কিন্তু অমিয় একজন ভদ্রলোক, একজন বুড়ো লোক বাড়িতে মিষ্টি ফিষ্টি নিয়ে এসেছে, সঙ্গে আবার একটা বাচ্চা মেয়ে। এখন কড়া কথায় অপমান করা যায় না। সে গম্ভীরভাবে বলল, আপনি বসুন, আগে কাজের কথাটা সেরে নেওয়া যাক। না না না, কাজের কথা কিছু নাই, এমনি দেখা করতে আইছি,
আমার মেজো ছেলে তোমার চিঠিখান পড়ছে। সে আমারে কইল, বাবা আপনি। মাঝপথে বাধা দিয়ে অমিয় বলল, খাতাপত্র কিছু এনেছেন? কিসের খাতাপত্তর? না, আপনাদের দোকানের হিসেবের খাতা। মানে আমার বাবার কোনো সই আছে কি? উপযুক্ত প্রমাণ না পেলে আমি আপনাকে বিশ্বাস করব কি করে? যে কেউ এসেই তো টাকা চাইতে পারে। আমি কি তোমারে মিথ্যা কথা কমু? আমাকে সে সম্পর্ক ছিল না। দেখুন, আমি তো আপনাকে চিনি না। আমাদের গ্রাম আমি কখনো চোখেও দেখিনি। বাবার কাছে কখনো কোনো ঋণের কথাও শুনিনি। আমার মা হয়তো কিছু জানতে পারেন, তার কাছে খোঁজ খবর আমার এখনও নেওয়া হয়নি। তোমার মা কোথায়? কেমন আছেন তিনি? মা অন্য জায়গায় থাকেন, ভালো আছেন। কিন্তু কোনো নির্দিষ্ট প্রমাণ না পেলে আমি তো আপনার দাবি ঠিক মেনে নিতে পারবো না। শোনো, তাহলে তোমারে বুঝাইয়া কই। এরপর বৃদ্ধ অনেকখানি কথা বলে গেলেন। তার মর্ম হচ্ছে এই যে শুধু এক গ্রামে নয়, প্রায় কাছাকাছি বাড়ি ছিল অমিয়র পূর্বপুরুষদের এবং এই বৃদ্ধদের। এদের বেশ বড় মুদিখানা ছিল, ৩-৪খানা গ্রামের মধ্যে একমাত্র দোকান। অমিয়র বাবা কলকাতায় চাকরি করতে আসেন। সেই সময় দেশে তাদের পরিবারের অবস্থা বেশ খারাপ হয়ে পড়ে। যুদ্ধের সময় জিনিসপত্রের দামও খুব বেড়ে যায়। দেশের বাড়িতে সেই সময় অমিয়র ঠাকুরদা, ঠাকুমা এবং বিধবা পিসিমা থাকতেন। ধারে জিনিসপত্র না কিনে তাদের বেঁচে থাকার কোনো উপায় ছিল না। তারপর তো দেশ ভাগ হয়ে গেল, অনেক ডামাডোল শুরু হলো। অমিয় বলল, আমার বাবা সেই ধার এতদিন শোধ করেননি। শোনো বাবা, আমরা দুই পরিবার ছিলাম অনেকখানি আপনা আপনির মধ্যে। সেই বাজারে ২৫০-৩০০ টাকা মানে অনেক টাকা। এখনকার ২-৩ হাজার তো হবেই। অত টাকার মাল কি কেউ বাকিতে দেয়? আমি ১৫-২০ টাকার বেশি হাওলাত দিতাম না কাউরে। তোমার বাবারে আমি ছোট ভাইয়ের মতন দেখতাম। যুদ্ধের শেষ দিকে সে বেতন পায় নাই, বড় কষ্টের মধ্যে আসিল। তবু আমি জানতাম সে সৎ মানুষ, ভগবানে বিশ্বাস করে, সে আমাকে কোনোদিন ঠকাইতে পারবে না। তো তার সাথে তো আর দেখা হইল না, সবই তো দূরাদৃষ্ট। ওই ল্যাপের কথা আমি লিখছি, তুমি সেই ল্যাপের কথা কি জানো? বুলা কিশোরী মেয়েটিকে জলখাবার দিয়ে আর একটা প্লেট নিয়ে ওদের কাছে এসে দাঁড়িয়েছে। সে জিজ্ঞেস করল, এই যে এটা আপনার? আচ্ছা, ল্যাপ মানে? লেপ, শীতকালে গায়ে দেবার। অমিয় বলল। বৃদ্ধ বললেন, তোমার ঠাকুরদারে আমরা সকলেই বড় খুড়া কইতাম। তুমি দেখছো তোমার ঠাকুরদারে? ও না না না, তোমার জন্মের আগেই তো তিনি গত হইছেন। খুব উষাদরের মানুষ আছিলেন বড় খুড়া, যেমন সত্যবাদী আর তেমন রাগী। তেনার কথা কইতে গেলে অনেক কথা কইতে হয়। যাহা হোক, তোমার বাবা যখন শেষবার দেশে গেলেন 1948, হ্যাঁ, সেই সময় তোমার ঠাকুরদার একেবারে যায় অবস্থা, নিউমোনিয়া হয়েছিল। খবর পাইয়া তোমার বাবায় তারা দেখতে গেল। কবিরাজ জবাব দিয়া দিছে চিকিৎসার কিচ্ছু নাই। তোমার বাপে তবু চেষ্টা ত্রুটি করে নাই। তার নিজের তখনও চাকরি হয় নাই, অনেক কষ্ট কইরা দেশে আইছে। মরার 2 দিন আগে তোমার ঠাকুরদা সে কি কাঁপুনি, থরথর কইরা কাঁপে আর সিরকড়ায়। শীত মোলাম রে, বড় শীত। বাড়িতে কাঁথা কম্বল যত ছিল সব চাপা দিল, তবু শীত যায় না। একসময় বড় খুড়ো কইল, ভক্তি আমারে নতুন ল্যাপ আইনা দে, লাল রঙের ল্যাপ। আমার শীত করে, আমারে বাঁচা, আমারে ল্যাপ আইনা দে। তখন ভক্তিপদ দৌড়াই আইলো আমার দোকানে, কইল, কি হরিদাদা, যেমন কইটা পারো আমারে একটা ল্যাপ দাও তো, লাল ল্যাপ। আমার বাবার শেষ স্বাদ এ না মিটাইলে আমি নরকে যামু। আমার কাছে টাকা নাই হরিদাদা, তুমি একখান লাল ল্যাপ দাও। আমি যেমন কইরা পারি তোমারে এই টাকা শোধ দিব। আমি কইলাম, ওরে ভক্তি, তোর বাপের শীতে কষ্ট পায়, তিনি আমাকে বড় খুড়া, তার জন্য ল্যাপ দিমু না? নিশ্চয় দিব। তা লাল ল্যাপ তো আর স্টকে ছিল না, তয় লাল কাপড় ছিল, 1 ঘন্টায় ল্যাপ বানাইয়া দিলাম। সে ল্যাপ তোমার ঠাকুরদা গায়ে দিছে, গায়ে দিয়া কইছে, আহ বড় আরাম। তারপর গিয়া মরছে। একটুক্ষণ সবাই চুপ করে রইল।
এমনই নিস্তব্ধতা যে পাখা ঘোরার আওয়াজ পর্যন্ত শোনা যায়। গলা পরিষ্কার করে অমিয় বলল, হ্যাঁ, বহুদিন আগের কথা। এর মধ্যে বাবা সেই ধার শোধ করার চেষ্টা করেননি? আপনাদের তো আর যোগাযোগও হয়নি। বৃদ্ধ বললেন, তার দোষ নাই। এরপরে শনি পাকিস্তানে বড় রকম গোলমাল শুরু হইল। আমার দোকানে আগুন লাগাইয়া দিল। আমার বড় ছেলে মারা গেল। আমরা দেশ সাইরা পালাইলাম। কে কোথায় গেল তার ঠিক নাই। আমরা গিয়া ঠেকলাম ফুলিয়ায়। তোমার বাবা কোথায় থাকেন আমি জানতাম না, সেও জানে না যে আমরা কোথায়। বুলা চোখ দিয়ে ইঙ্গিত করল অমিয়কে। অমিয় উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি ক্যাশ দিতে পারবো না, চেক দিয়ে দিচ্ছি, আপনি চেক নিয়ে যান। আরে না না, সেই কথাই তো কইতে আইছি। আমার মেজো ছেলে পাটের বড় কোম্পানিতে ভালো চাকরি করে। ছোটটাও ব্যবসায় নামছে। সোদপুরে বাড়ি করছি। তা ভগবানের আশীর্বাদে এখন আমাগো আর কোনো অভাব নাই। তোমার চিঠিখানা আমার মেজো ছেলে দেখছে। সে আমারে খুব বকলো। কইল কি, বাবা আপনি এতদিন পরে ওই সামান্য টাকার জন্য মানুষরে বিরক্ত করতে আসেন? সি সি, আপনি ক্ষমা চাইয়ে একটা চিঠি লেখেন। তা আমি যত কই টাকার জন্য আমি চিঠি লিখি নাই, তা সে তো শোনেই না। পুতের বউ সেই কথাই কয়। তাই আমি তোমার কাছে আজ আইছি। না না, আপনি তো ঠিক কাজই করেছেন। তা টাকা নেবেন না কেন? বিপদের সময় আমাদের পরিবারকে আপনি সাহায্য করেছেন, এখন সেই ধার শোধ করা তো আমাদের কর্তব্য নিশ্চয়ই। না না না, সেই টাকা আমি কিছুতেই নিতে পারবো না। তাইলে আমার পোলারা আমার মুখ দেখবে না। তুমি ও টাকা আমারে নিতে কইও না। আপনি আমাদের ঋণী করে রাখবেন? আমি 2 দিন পরে মইরা যামু, আমার কাছে আর কি ঋণ? ও টাকা আমার দাদু ভাই আর দিদি ভাইদের আশীর্বাদ হিসাবে দিয়া গেলাম। কই নাতি নাতনিরে দেখছি না, কোথায় তারা? অমিয় আর বুলা দুজন দুজনের দিকে তাকালো। কি বলবে নাতি নাতনির কথা? আপনাদের কেমন লাগলো আজকের গল্প জানাতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করবেন। আমি আপনাদের সব কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা নতুন এসেছেন তারা আমার গল্প তো শোনেন, কিন্তু অনেকেই আছেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।